মা ছাড়া মানে কেউ আমার পিছনে এই সময় দিয়েছে ছোট থেকে। রেজাল্টের দিনটা সো ডিপ্রেসিং, মানে সেদিনই ভেবেছিলাম যে আর নিট কোনোদিন দেবই না। জয়শ্রীর একটা কথা 2025-এর পেপারটা দেখে বুঝতে পেরেছিলাম যে আপনারা যে ভিডিওটা করেছিলেন যে আমাদের এখান থেকেই সবকিছু এসছে, জয়দীপের নোটস থেকেই সবকিছু এসছে, ওইটা আমাকে খুব স্ট্রাইক করেছিল। যে সবাই বললো, মানে স্যাররাও বললেন, ম্যামরাও বললেন, আর বাড়িতেও সবাই বললো যে আরেকবার চেষ্টা কর, এটাই তো শেষ চেষ্টা হবে, হয় এবার নয়তো আর কোনোদিনই না। আজকে আমার সঙ্গে রয়েছে তুহিনা হাটুই। এবং তুহিনা এবছর যে নিট হয়েছে, মানে রিনিট হয়েছে, রিনিট 2026-এ 623 নাম্বার পেয়েছে এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক কত জানো? 4519, মানে 4519 ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবং তুহিনা আমাদের যেটা এক বছরের যেটা রিপিটার ব্যাচ ফিনিক্স, সেই ফিনিক্স ব্যাচ থেকেও সব থেকে বেশি নম্বর পেয়েছে। তো আমি অ্যাকচুয়ালি যখন রেজাল্টগুলো পোস্ট করছিলাম তখন আমি বারবার বলছিলাম যে কিছু কিছু রেজাল্ট আমার কাছে খুব কাছের, মানে আমি সবার সাফল্যেই খুবই খুশি, মানে সেটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু কিছু কিছু হয় না রেজাল্ট যেটা খুবই ব্যক্তিগত হয়, মনে হয় নিজের অ্যাচিভমেন্ট। তো সেটার মধ্যে তুহিনা একজন। তুহিনার এই লড়াইটা, এটা খুব কঠিন লড়াই এবং লম্বা লড়াই, এবং সেটা আমি দেখেছি গত 2 বছর ধরে, সেই লড়াইটা দেখেছি তুহিনার। এবং আজকে তুহিনার সঙ্গে একটু আড্ডা দেবো, একটু কথা বলবো, এবং আশা করা যায় যারা আগামী দিনে নিট দেবে তারাও অনেক কিছু আজকের এই আড্ডাটা থেকে পাবে। তুহিনা, প্রথমে অনেক অনেক শুভেচ্ছা। তোর এই 2 বছরের যে একটা লম্বা স্ট্রাগল, সেটা যে আলটিমেটলি শেষ হলো, তার জন্য আমি কিন্তু খুব খুশি। আমার মনে হয় একটু 2 বছর আগে থেকে শুরু করি। তোর প্রথম যেটা নিট 2024, কত নম্বর তুই ওটাতে পেয়েছিলিস? 611। তার মানে তুই পরীক্ষা দিয়ে নিট 2024-এ ভেবেছিলিস যে চান্স পেয়ে যাব, এবং তারপরে যখন নিট নিয়ে এত কিছু হলো, এত রেজাল্ট বেরোলো, রেজাল্টের দিনটা সো ডিপ্রেসিং, মানে সেদিনই ভেবেছিলাম যে আর নিট কোনোদিন দেবই না। মানে কত র্যাঙ্ক এসেছিল 611-তে? 65,415 মনেও আছে তোর? এই র্যাঙ্কটা এসেছিল 65,400, এবং তুই ভেঙে পড়েছিলিস একদম। মানে পুরো ভেবেছিলাম যে এখান থেকে নিজেকে সরিয়ে নেবো, একদম এই নিট ব্যাপারটা থেকেই সরিয়ে নেবো। কিন্তু তারপরে আমার ফ্যামিলি, মানে মা, আমার বোন, আমার বাবা, বাড়ির আরও জন, তারা বললো যে তুই পারবি না তো কে পারবে, তোকে তো পারতেই হবে। 1 বছর না হয়েছে, এর পরের বারের জন্য আবার চেষ্টা কর। আমি ভুলে গিয়ে আবার চেষ্টা শুরু করলাম, কিন্তু ওটা মনের মধ্যে রয়ে গেছিলো। মানে তখন আরও কম এজ ছিল আমার, 2-3 বছর তো কম ছিল, তখন ম্যাচুরিটি আরও কম ছিল। আমি তাও খুব মানে গোটা বছরটা ধরেই আমার মন খারাপই থেকেছে। আমি টেস্ট দিচ্ছি, ঠিক আছে, টেস্টে ভালো নম্বর আসলেও মন খারাপ হচ্ছে যে আর বোধহয় এবারটা হবে না। পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষায় ওরকম একটা কঠিন প্রশ্ন, 25-এ ফিজিক্স প্রশ্ন ভীষণ কঠিন। তারপর পরীক্ষার হলেই আমি মানে হাল ছেড়ে দিয়েছি যে আমার দ্বারা হবেই না, অন্য কিছু আমাকে অপশান ভাবতেই হবে। তারপর পরীক্ষা হল থেকে বেরোনোর পর তখন আমি বুঝে গেছি যে এবারটাই আমার হবে না। কিছুদিন ব্রেক নিয়েছিলাম, মন খারাপ আমার কন্টিনিউ। দেখাও করতে এসেছিলিস তারপরে 25-এর পরে? তারপর সবাই বললো, মানে স্যাররাও বললেন, ম্যামরাও বললেন, আর বাড়িতেও সবাই বললো যে আরেকবার চেষ্টা কর, এটাই তো শেষ চেষ্টা হবে, হয় এবার নয়তো আর কোনোদিনই না। তুই ভাবলি 26-ই লাস্ট, আমাকে এবার যা করার করে নিতে হবে, এক্সট্রিম পর্যন্ত যেতে হবে এর জন্য, নিটের জন্য। তারপরে আবার পড়াশোনা শুরু হলো। এবার মন খারাপটা একটু কম আগের বারের থেকে, কারণ আমি নম্বরটা অনেকটাই কম পেয়েছি, 477 2025-এ। ভেবে নিয়েছি আমার অনেক ল্যাগ আছে। তারপর 24-এ ভেবেছিলাম যেটা আমার ল্যাগ নেই, এটা আমি মানে অ্যাডমিনিস্ট্রেশনের প্রবলেমের জন্য পাইনি, এই জিনিসটার জন্য আমার দোষ, আমার ল্যাগের জন্য। কিন্তু অনেকে যেহেতু নাম্বার পেয়েছে, প্রশ্ন কঠিন হতেই পারে, তার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। কেন থাকবো না? ওইভাবে কেন পড়াশোনা করবো না কেন? সেই ভেবে 2025-এর পর থেকে প্রিপারেশন শুরু করলাম। আবার এখানেই অক্সিজমি ফিনিক্স 2026 ব্যাচে পড়াশোনা শুরু হলো। টেস্ট দিচ্ছি রেগুলার, যা টেস্ট হতো অনলাইন দিতাম, সেটা অফলাইনেও টেস্ট দিতাম। তারপর তখন মন খারাপটা চলে গেল আমার, পুরো একদম ডিপ্রেশন চলে গেল, মানে লড়াই, স্ট্রাগল, মানে করতেই হবে আমাকে, জেদ চলে গেল একটা। তারপর পরীক্ষা হলো, নিট ক্যান্সেল হয়ে গেল। তারপর আরো ডিপ্রেসিং। তারপরেও তোর সাথে আমার দেখা হয়েছে, টেস্ট দিতে এসেছিলাম, তখন আপনি বললেন যে একদমই ভেঙে পড়ার দরকার নেই, এই সুযোগটাকে কাজে লাগা।
হুম। সুযোগ 600 এসেছে আমার যখন তো কাজে সেটা লাগাবো। ইভেন মনেও হয়, আমার মনে হয় তুই আগের বারে 640 Exactly, পেলি, হ্যাঁ। সেখানে তাতে medical কত college র্যাঙ্ক হতো জানি না, বাট 623 অনেক বেটার র্যাঙ্ক আর হয়েছে। ফিজিক্সে আমি আগের বারের থেকে এবারে বেশি নম্বর পেয়েছি হুম। রিনিটে। মানে কঠিন প্রশ্ন আসার পরে, আগেরটা যেন সহজ এসেছিল। এটা আমার কাছে মানে খুব একটা আনন্দের ব্যাপার। তার কারণ সারা বছর আমার মনে হয় তুই কঠিন ফিজিক্সের জন্য রেডি হয়েছিলাম, কিন্তু সেখানে যখন হঠাৎ করে সহজ এসে গেছিল সেটা তুই রেডি ছিলিস। সিলি মিস্টেক হয়ে গেছিল আমার, হ্যাঁ। কোয়েশ্চেন পড়তে ভুল হয়েছিল, সিলি মিস্টেক হয়ে গেছিল। তারপরে গিয়ে ফিজিক্সে এবারে আবার নিট হলো, মানে রিনিট হলো। রিনিটে তো 623 স্কোর হয়েছে, সেটা নিয়ে আমি খুব হ্যাপি, মানে এই স্কোরটা নিয়ে। ফিজিক্সে আমি বায়োলজিতে কত পেয়েছিস? বায়োলজি 350 350। আর কেমিস্ট্রি 134, আর ফিজিক্স 135। যোগ টোগ করে ঠিক করে বলেছিস তো? ওটা আবার ভুল টুল হলে আবার কমেন্টে লোকে বলবে যে হ্যাঁ ঢপ 619, হ্যাঁ এই সরি 623 623। যাই হোক, আমার বক্তব্য যে আমার ফিজিক্সে তারপরে তো 4 নম্বর তো ড্রপ হয়েছিল, ওটা তখন গুনি না, ওই জন্য 135 বললাম, আর 135 বললাম, ওটা আরো 4 যোগ হবে 139। হ্যাঁ 139 মনে বেড়েছে পড়ে গেল যেটা, আমার, হ্যাঁ যেটা বেড়েছে ওটা তখন সবার ক্যালকুলেট নম্বর। করা হয়নি। তো আমার বক্তব্য, তুই না গত বছর যখন তুই পেলি না সেই দিনটা, মানে গত বছর যখন মানে মার্কস ক্যালকুলেট করে তো 477 এলো, এবং এইবারের রেজাল্ট, সেদিন কি বলেছিলি আর এবার রেজাল্ট বেরোনোর পরে নিজেকে কি বললি? সেদিন যখন রেজাল্টটা বেরোয় 477, আমি রেজাল্টের বেরোনোর দিনের কথা বলছি। ওএমআর বেরোনোর পর ঠিক আছে আমি বুঝে গেছি যে, কিন্তু রেজাল্ট বেরোনোর দিন আরো সাংঘাতিক কষ্ট হয়েছিল, সাংঘাতিক, মানে কান্নাকাটি এই সমস্ত করেছি। তারপরে ভাবলাম যে সবাই তো নম্বর পেলো, এই কঠিন প্রশ্নেও পেলো, আমি পেলাম না, আমার দোষ, তাই আমাকে আবার চেষ্টা করতে হবে। এইভাবে শুরু করলাম আবার। তুই তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নাকি? পুরো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো সেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে আমি দুটো সাবজেক্ট যেহেতু এখানে এত মানে প্রশ্ন এসছে, তো বায়োলজিতে তুই 350 পেয়েছিস, মানে তুই 360ও পেতে পারতিস, যাই হোক সেটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না। তো এই বায়োলজি মানে কিভাবে, তুই একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং বহু স্টুডেন্টই অ্যাকচুয়ালি এনসিইআরটি ইংরাজিতে পড়তে অসুবিধা ফিল করে, সো এইখান থেকে এতটা স্ট্রং বায়োলজি, মানে সেটা কি করলি তুই, কিভাবে এটা হলো? প্রথমে আমার অসুবিধা হতো, যখন আমি প্রথম 2024-এর জন্য প্রিপারেশন স্টার্ট করি, তখন আমার অসুবিধা হতো। আমার প্রথমেই 11-12-এ কিছু ছিল না, তখন শুধু আপনার এক ইউটিউব ভিডিও এরকম কিছু আমি দেখেছিলাম। তারপর 2024-এর জন্য প্রিপারেশন যখন স্টার্ট করি, আমার প্রথম থেকে এনসিইআরটি পড়তে ভীষণ অসুবিধা হতো। তারপর আপনি বলেছিলেন যে অসুবিধে হলেও কিছু করার নেই, তোকে এটাই পড়তে হবে, ইংলিশটাই পড়তে হবে। তারপর আপনার যে কথাগুলো, আপনার নোটসগুলো, আপনি যেভাবে পড়াতেন, ইংলিশে বলতেন বাংলা, ইংলিশে লিখতেন, ওইটা আমাকে খুব হেল্প করেছে, মানে বুঝে নিয়ে ইংরাজি এতে পড়া। এটা তারপরে আস্তে আস্তে প্রবলেমটা কেটে না, আমি চেষ্টাও করি যতটা সম্ভব ছোট করে দেওয়া যায় জিনিসটাকে। ইদানিং তো আরো ছোট পড়াচ্ছি, তোদের ব্যাচে আমি তাও হয়তো বেশি পড়াতাম, এখন তো আমি আরো ছোট করছি, আরো কনসাইজ ব্যাপারটা, এই ব্যাপারটাই হেল্প করবে বায়োলজিতে। ফিজিক্সের ক্ষেত্রে বল, ফিজিক্সে তুই এইরকম, তুই একটা অদ্ভুত ব্যাপার বললি যে প্রথম যে নিটটা হয়েছিল সেটা সহজ প্রশ্ন হয়েছিল, সেখানে কম নাম্বার পেয়েছিলি, সেখানে কিন্তু কঠিন ফিজিক্সের প্রশ্ন হচ্ছে, সেখানে বেশি নাম্বার পেয়েছিস। ফিজিক্স নিয়ে বল, কারণ ফিজিক্সই সব স্টুডেন্টদের দুর্বলতার জায়গা। আমারও দুর্বলতা ছিল, ফিজিক্সটাই আমার দুর্বলতা ছিল, কেমিস্ট্রিও ছিল, কিন্তু ফিজিক্সটা সব থেকে বেশি ছিল। তারপরে এখানে 2024 যখন প্রিপারেশন স্টার্ট করলাম, একদম প্রথমে তখন জয়দীপ স্যারের প্রত্যেকটা ক্লাস করতাম। আমি জয়দীপ স্যারের কথাই বলছি, কারণ আমি অন্য কোথাও থেকে আর কিচ্ছু পড়িনি, শুধু জয়দীপ স্যার ছাড়া ফিজিক্সে আমার কিছু নেই আর। এবার তারপর জয়দীপ স্যারের ক্লাস স্টার্ট করলাম, নোট সব করতাম, মানে যতগুলো স্যারের ক্লাস হতো প্রত্যেকটা নোট আমার কাছে ছিল, লাইন বাই লাইন সব নোট ছিল। তারপরে ওই নোট রিভাইজ করতাম 24-এ, তারপর এমসিকিউ প্র্যাকটিস করতাম। 2024-এ আমি যেটা বুঝেছি, আমার এমসিকিউ প্র্যাকটিস কম হয়েছিল, শুধু স্যারের এগুলো দিয়েই করতাম। ওটাও তারপরে করতাম, কিন্তু সেগুলো মানে হয়নি আমার সব নিশ্চয়ই। তারপর তাই জন্য ফিজিক্সে আমার নাম্বার কম এসেছিল 2024-এ। তারপর 25-এ যেটা হলো, ওই ফেলিওর হলো 611। তারপর 2025-এও আমি জয়দীপ স্যারের ক্লাসই করতাম, সেখানেও আমার গাফিলতি ছিল, আমি বুঝতে পেরেছি ছিল এতবার পড়ার পরে, সেখানেও জয়দীপ স্যারের ক্লাসই করেছি, জয়দীপ স্যারের নোটই পড়েছি। তারপরে 2026-এ আমি যেটা করলাম, জয়দীপ স্যারের প্রত্যেকটা নোট, মানে আমি অনেক কিছু না নিজেই বুঝতাম যে হ্যাঁ এগুলো আসবে না, এগুলোর গুরুত্ব নেই। তারপরে জয়দীপ স্যারের একটা কথা 2025-এর পেপারটা দেখে বুঝতে পেরেছিলাম, যে আপনার যে ভিডিওটা করেছিলেন যে আমাদের এখান থেকেই সব কিছু এসছে, জয়দীপ স্যারের নোটস থেকেই সব কিছু এসছে, ওইটা আমাকে খুব স্ট্রাইক করেছিল যে আমাদের স্যার এইভাবে পড়াচ্ছে, আর আমি সেখানে কোয়েশ্চেন করতে পারছি না, স্যারের ক্লাস করেছি থরলি, তাও করতে পারলাম না। তারপর থেকে আমি একটা সিনসিয়ার ওয়েতে 2026-এর ক্লাসটা শুরু করলাম, একদম একটা কিচ্ছু মিস করতাম না। তারপরে তুই আবার 26-এ পুরো ক্লাস করেছি ফিজিক্স, কিন্তু নোট করিনি, পিডিএফটা ছিল, নোট কিছু করিনি, নোট তো ছিল অলরেডি ছিল। তারপর
2026-এ এইভাবে পড়লাম। তারপরে টেস্টের কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। টেস্ট প্রচুর দিয়েছিস তুই। প্রচুর দিয়েছি। কত দিয়েছি আমি নিজেও এখন বলতে পারবো না। মানে কতদিন অন্তর অন্তর তুই টেস্ট দিতিস? উইক লাস্টের দিকে তো প্রত্যেক উইকে দিতাম, মানে একদম 1 মাসে তো রোজ। রোজ দিতিস? পরীক্ষার 3-4 দিন আগে বন্ধ করে দিয়েছিলাম, তার আগে রোজ দিতিস? তার আগে রোজ দিতাম। আর টেস্ট দেওয়ার অ্যাপ্রোচ কি হতো তোর? এটা কি মাথায় থাকতো যে পেপারটা শেষ করতে হবে নাকি? হ্যাঁ, পেপারটা যেটা খুব আপনারা ইম্পর্টেন্ট। আপনি যেরকম বলতেন, বায়োলজি দিয়ে স্টার্ট করতাম। বায়োলজি করতাম, যতগুলো হলো, না হলো, ওখানে টাইম ওয়েস্ট করা যাবে না। টাইম ওয়েস্ট করা মানে ব্লান্ডার, আপনারা বলতেন। তারপর ওখান দিয়ে ছেড়ে কেমিস্ট্রিতে আসতাম, কেমিস্ট্রিতে সলভ করতাম, সেখানেও যতগুলো পারতাম 30টা 20টা যা হলো। তারপর ফিজিক্সে চলে যেতাম, ফিজিক্সে গিয়ে ফিজিক্স সলভ করা স্টার্ট করতাম। এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ড হচ্ছে আবার বায়োলজি দিয়ে স্টার্ট করতাম, বায়োলজিতে যেগুলো পারলাম না সেগুলো করলাম। তারপর কেমিস্ট্রিতে আসতাম, কেমিস্ট্রিতে আবার যেগুলো পারলাম না সেগুলো করলাম। এইভাবে করতে করতে দেখতাম যে ঠিক আছে 30-40 অ্যাটেম্প্ট হয়ে গেছে 45-এর মধ্যে। তারপরেও যতক্ষণ সময় আছে ততক্ষণ চেষ্টা করে যেতাম, যতগুলো পারতাম, না পারতাম ছেড়ে দিতাম। এইভাবেই আমি টেস্ট দিতাম, স্কিপ করে যেতাম, যখন পারতাম না বসে থাকতাম না সেটা নিয়ে। লাস্ট ইয়ারের কথা বলছি। তো যাই হোক, আমার মনে হয় এগুলো হয়ে গেছে, এবং এখন আমার মনে হয় যে তোর মাও খুব তোকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে, মা সামনেই বসে আছে। পুরোটাই তো মা করেছে, কারণ আমি বাবাকে দেখিনি কখনো, অক্সিজেনও দেখিনি। হ্যাঁ, শুনলাম বাবা বাইরে থাকে, নেপালে থাকে। তো সেখান থেকেই তার মানে মা কিছু করেন নাকি মা জাস্ট মা হাউসওয়াইফ? না, হাউসওয়াইফ তো নয়, মানে তোকে পুরোটাই মাই করেছে। তাই এটা একটা মানে এটা একটা প্রাইসলেস জব। প্রথমত প্রাইসলেস, এর মাইনে যদি বিচার করতে হয় তাহলে তো অনেক লক্ষ টাকা মাইনে হবে, লক্ষ কোটি টাকা হয়ে যাবে। হ্যাঁ, তো মা ছাড়া মানে কেউ আমার পিছনে এই সময় দিয়েছে ছোট থেকে, নিজে যতটা জানুক বা না জানুক। তাহলে মেয়ে ডাক্তার হয়ে গেল, তাহলে মা খুশি এখন। বাবা কি বলছে? বাবাও খুশি। বাবা কি এসছে নেপাল থেকে? না, ওখানেই আছে। মানে নিট হলো যখন তখন ছিল, তারপর নিট ক্যান্সেল হওয়ার সময় চলে গেল। তারপর এই নিটটা মাই মানে ছিল। তোর কোন স্কুল ছিল 11-12-এ? আমার 11-12 আমার বাড়ির সামনে একদম ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন। উচ্চ মাধ্যমিকে তুই কত নম্বর পেয়েছিলিস? 437। তার মানে তুই একদম সেই র্যাঙ্কার ওরকম স্টুডেন্ট নোস, কিন্তু সেখান থেকে আজকে নিটে তুই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একদম এমন একটা র্যাঙ্কে আছিস যেখানে তুই মেডিকেল কলেজও পাবি, কলকাতা মেডিকেল কলেজ, আবার এমস কল্যাণীও পাবি। তো কোথায় যাবি কি মনে হচ্ছে? আমার মনে হয় যে আমার প্রথম থেকে ইচ্ছা, মানে আমি যে স্বপ্ন দেখেছি সেটা আমি মেডিকেল কলেজকে ঘিরেই দেখেছি। সেটার কি কারণ? মেডিকেল কলেজকে ঘিরে দেখেছি কারণ মেডিকেল কলেজ একটা হেরিটেজ, জানি সেটা ইতিহাসের বইতে আমরা মেডিকেল কলেজের নামটাই পেয়েছি প্রথমে 1835। আমি মেডিকেল কলেজে যেতে চেয়েছিলাম প্রথম থেকে, শুধু একটা ডাউট হতো যে পাবো কিনা, কিন্তু আমি হয়তো নিটে হলে পেতাম না, কিন্তু রিনিট হলো বলে আমি পেতাম। একটা ওয়ার্ড দিয়ে আমার কাছে ভীষণভাবে কাজে লাগাতে পেরেছি। তা তুই কলকাতা মেডিকেল কলেজে যেতে চাইছিস? গ্রেট। তোর জন্য আমরা বইও এনেছি কিছু। আমরা আর তো এটা একটা জানি না দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে বিশ্রাম সিং এর অ্যানাটমি, সুপেক্স থোরাক্স, এটা অ্যাবডোমেন লোয়ার লিম্ব, এটা হেড নেক ব্রেন, এটা তোর জন্য। এবং তার সঙ্গে এটা অ্যাটলাসটাও তোর পুরো শরীর মানে হিউম্যান বডিকে পুরো বুঝতে তোর সাহায্য করবে, এবং আশা করা যায় ফার্স্ট ইয়ারে এই বইগুলো তোর কাজে লাগবে। তুই যদি এখনই পাতা উল্টাতে চাস, টাইম মানে একটু অবসর সময় দেখতে চাস, তাহলে আমি বলবো অ্যাটলাসটার একটু পাতা উল্টাতে। এখানে কিন্তু প্রত্যেকটা বডির নার্ভ কোথায় কোথায়, মাসেল কোথায়, কি হাড় রয়েছে, এভরিথিং, সমস্ত কিছু, মানে একদম লেয়ার বাই লেয়ার। যে প্রথমে চামড়া সরালে কি দেখতে পাবো, মাসেল সরালে কি দেখতে পাবো, অর্গ্যান সরালে কি দেখতে পাবো, একদম স্টেপ বাই স্টেপ এখানে রয়েছে। তো তুই তো ছবি আঁকতে ভালোবাসিস, এখনো আঁকিস ছবি? হ্যাঁ, টুকটাক, মানে পড়াশোনার জন্য ছেড়ে দিয়েছি আমি অনেকদিন আগে। তারপর ছেড়ে দিয়েছিস? আঁকা আবার ছাড়া যায় নাকি? টিচারের কাছে শেখাটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি বাড়িতে তো করি। বুঝলাম। তো এরপরে আমার বক্তব্য যে এই যে ডাক্তার হতে চলেছিস, এরকম সবাই বলে যে এই ডাক্তার হতে চাই, ওই ডাক্তার হতে চাই। তোর এরকম কোনো ফ্যাসিনেশন বা জানিস? আছে, ফ্যাসিনেশন আছে। কি ডাক্তার হতে চাস? নিউরোলজিস্ট না নিউরোসার্জন? নিউরোসার্জন আমার ইচ্ছা আছে, কিন্তু আমি কতটা করতে পারবো আমি জানি না। মানে তুই সার্জন হতে চাস? হ্যাঁ। তুই ছুরি কাঁচি ধরতে চাস? হ্যাঁ। কাটাকুটি করতে চাস? রক্ত পছন্দ করিস তুই? আমার ভয় লাগে না, কোনো সমস্যা হয় না। তাহলে তোর ফার্স্ট ইয়ারে তুই অ্যানাটমি, তো তোর সার্জন ভালো হতে হলে কিন্তু আমি জানতাম না, আমি না জেনেই তোর জন্য অ্যানাটমি, মানে দেখ ফার্স্ট ইয়ারে তোর 3টে সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। বাট আমি তোর জন্য অ্যানাটমির বই কিনলাম না জেনেই যে তুই সার্জারি পছন্দ করি। তবে যারাই সার্জন হতে চায় তাদের কিন্তু যেটা প্রথমে জানতে সেটা অ্যানাটমি, কারণ অ্যানাটমি তুই যদি না জানিস তাহলে কোথায় কাটবি, কি কাটবি সেটা তো তুই বুঝতে পারবি না। তাই তুই সার্জন হতে চাস। মেয়েরা জেনারেলি কম সার্জন হতে চায়,
তবে এটা একদিক থেকে ভালো, একদিক থেকে এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, যেহেতু খুব কম মেয়েরাই সার্জেন হতে চায়, তাই যে কোনো মেয়ে যদি ভালো সার্জেন হয় তাহলে কিন্তু সে রাতারাতি খুব পপুলার হবে এবং খুব নাম করবে। তাই আমি চাইবো তুই খুব বড় সার্জেন হ, এবং সেটা তুই কি সার্জারিতে যাবি সেটা তো তুই পরে ডিসাইড করবি। হ্যাঁ যেরকম আমার এখন মনে হয় যে এখন নিউরো সার্জারির থেকেও বিভিন্ন যে গ্যাস্ট্রো সার্জারি রয়েছে, বা তোর আমাদের আগে লোকে হার্ট সার্জারি বলতো, কিন্তু কার্ডিওথোরাসিক সার্জারির কিন্তু স্কোপ এখন অনেকটা কমে গেছে। এখন কিন্তু বেশিরভাগ এই গ্যাস্ট্রো সার্জারির অনেক বেশি জায়গা রয়েছে, ইউরো সার্জারির খুব বড় জায়গা রয়েছে। তো এরকম বিভিন্ন দিক রয়েছে। আর অবভিয়াসলি গাইনিকোলজিস্ট তো রয়েছে, সেটাও তো একটা সার্জারি। হ্যাঁ যাই হোক, আমি চাইবো যে তুই তোর কোথায় থাকিস যেন তুই? আমি আমার অ্যাকচুয়াল যে গ্রামটা সেটার নাম শঙ্করহাটি, মুন্সিরহাট এলাকা। কোন জেলা এটা? হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্ট। সেটা তো একদম গ্রাম। একদমই গ্রাম। তো গ্রামে চিকিৎসা কি নিয়ে, সেটা নিয়ে কি বক্তব্য? এটা খুব একটা ফ্যাসিনেটিং প্রশ্ন, যারাই ডাক্তার হয় তাদেরকে এই প্রশ্নটা করা হয়, সেজন্য আমি তোকে করছি। হ্যাঁ না তোর কি প্ল্যান আছে? আছে, ওখানে করার প্ল্যান আছে অবশ্যই। অনেকটা স্কিল ডেভেলপ করার পর, স্কিলটা ইম্পর্টেন্ট। স্কিল ছাড়া কিছু হয় না স্কিল জীবনে, ছাড়া কিছু হয় না। তারপরে তো সবকিছু করবি। তো ওখানে আমার করার প্ল্যান আছে। ওখানে লোকজনদের, আমার গ্রাম থেকে একজন ডাক্তার আছে, সেখানে থাকে না, কলকাতায় থাকে। তুই গ্রামেই থাকতে চাস, বাড়িতেই থাকতে চাস? বাড়িতেই থাকতে চাই, মানে পড়াশোনার জন্য যেখানে যেতে হয় গেলাম, কিন্তু তারপর ফিরে আসতে চাই। মানে ঘরে ফিরে আসতে চাস? তুই কি হোমসিক, মানে বাড়িতে থাকা? ভীষণ ভীষণ ভীষণ, একদম ঘর। তাহলে এখন যে তুই যেখানেই পড়িস, তোকে তো হোস্টেলে গিয়ে থাকতে হবে। সেটা আমাকে ভাবাচ্ছে, মানে সেদিন থেকেই ভাবাচ্ছে এই জিনিসটা। সেটা তো কষ্ট হচ্ছে ভাবতে একটু, কিন্তু আমার থাকতে হবে। স্পেসিফিক্যালি বলতে গেলে আমার বোন আছে, ওকে ছাড়া আমি কিচ্ছু, মানে। তো বোনও কি ডাক্তার হবে নাকি? একদম না। আচ্ছা, পুরো একদম অন্য প্রফেশন, মানে ও আর্টস নিয়ে পড়ছে। ও সায়েন্স নিয়ে পড়ছেই। ও কি হতে চায় জীবনে? ও জীবনে অ্যাক্টর হতে চায়। আচ্ছা, তো সে এখন অ্যাক্টিং করে না, জাস্ট স্টার্ট করছে জার্নি। আচ্ছা, সেটার মোটিভেশন কে দিল, তুই দিলি? না, ও নিজেই মানে ইনবর্ন, আমি বলবো তো ইনবর্ন, মানে ছোটবেলা থেকেই দেখেছি। থিয়েটার এগুলো থিয়েটার স্টার্ট করবে, মানে আরেকটু, এখন ওর এজটা হচ্ছে 17। আসলে আমরা যেরকম জায়গায় থাকি সেখান থেকে থিয়েটারটা একটু মানে ডিফিকাল্ট আছে, তাই জন্য। সেখান থেকে ডাক্তার হওয়াটাও তো ডিফিকাল্ট ভাবা হতো, তুই তো করে ফেলেছিস সেটা তো। হ্যাঁ, সেটা করে ফেলেছি, সেটা আপনাদের জন্য শুধুমাত্র। এগুলো একদম না, আমি বারবার বলছি প্রথম থেকে। না, তুই বললে হবে না। আমার বক্তব্য, যারাই এবছর 600-র ওপর নাম্বার পেয়েছে, আমি সবসময় মনে করি যে তারা খুব ইন্ডিভিজুয়ালি, এটা তার পরিশ্রম, তার ক্রেডিট। কারণ আমরা সবাইকেই একরকম পড়িয়েছি, কিন্তু কেউ 623 পেয়েছে, কেউ হয়তো শুধু 23 পেয়েছে। তো এটার কোনো লজিক হতে পারে না। অবভিয়াসলি তোর পরিশ্রম, তোর ডেডিকেশন, তোর ডিসিপ্লিন, সেটাই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। সেটা তোকে, এবং তুই লেগে থাকা, যে তুই, আমি দেখেছি তুই সব পরীক্ষা দিতে এসেছিস, প্রতিটা ক্লাস করেছিস, আবার ক্লাস করেছিস, সেটা একটা খুব খুব, লোকে তো ক্লাস করে না, একটা ক্লাস করে আর একটা ক্লাস করে না, ব্যাকলগ জমা হতে থাকে, পরীক্ষা একটা দেয়। তুই না তাহলে এই ছুটির দিনগুলো কিভাবে কাটছে? ছুটির দিনগুলো মানে বই পড়ছি, মানে গল্পের বই। আমার ভীষণ বই পড়া পছন্দ, আমি গল্পের বই পড়ছি। তারপরে ছবি আঁকিনি, মানে এতটাই টেনসড ছিলাম আমি এই রেজাল্ট নিয়ে, মানে এই কদিন আমি ছবি আঁকিনি। এরপর থেকে শুরু করবো ভাবছি, মানে এই যে রেজাল্ট বেরিয়ে গেল এরপর থেকে। তারপরে মায়ের কাছে আমি সাহায্য করার চেষ্টা করি যতটা পারি, কিছুটা। বুঝলাম, কারণ আমার মাকেই তো একা সবকিছু করতে। তাহলে বায়োলজি না ফিজিক্স? খুবই ফার্স্ট বল একটা, যেটা মাথায় আসে প্রথমে। ফিজিক্স। অক্সিওমের ফেভারিট টিচার? খুব কঠিন, জয়দীপ স্যার আমার সামনে তো, কারণ জয়দীপ স্যার, কারণ ডেফিনেটলি আমি মনে করি না আমি ইন্সপিরেশন হতে পারি, কিন্তু আমি মনে করি দেখ, বায়োলজি আমি ছাড়াও লোকে 350 পেতে পারে, কিন্তু জয়দীপ স্যার ছাড়া আমি পেতাম কিনা আমি জানি না। না আমি মনে করি বায়োলজি হতে পারে, লোকে মুখস্থ করে নেবে এনসিইআরটি, তা তো হয়ে যাবে। আমি হয়তো একটু সহজ করে দিই, হয়তো 350 পাওয়াটা একটু, হয়তো একটু কম টাইম, মানে কম ইজি, ওটাতে একটু টাইম বাজে সেটা, কিন্তু আমি মনে করি আমাকে ছাড়াও বায়োলজিতে ফুল মার্কস পাওয়া সম্ভব, কিন্তু ফিজিক্স জয়দীপ স্যারকে ছাড়া স্ট্রং হওয়াটা একটু ডিফিকাল্ট। ফিজিক্সটা তো একটু পুরো কনসেপচুয়াল সাবজেক্ট, সেই জন্য তাই জয়দীপ স্যার তো ফেভারিট টিচার হতেই পারে। আমার সামনে একদম এগুলো নিয়ে একদম লজ্জা পাওয়ার দরকার নেই। যাই হোক, আর তুই তো অলরেডি বলেই দিলি তুই সার্জারি করতে চাস, তো তুই অ্যাক্টিং, তোর বোন পছন্দ মানে তোরও অ্যাক্টিং কোথাও না কোথাও পছন্দ নিশ্চয়ই। আমি করতাম, তুইও করতিস নাটক। তো ফেভারিট অ্যাক্ট্রেস কে? বলিউড অ্যাক্ট্রেস। বলিউড দীপিকা পাডুকোন। আর আমাদের এখানে এখানে কাউকে পছন্দ না? এখানে পছন্দ, মানে একজনকে পছন্দ আমার, কিন্তু তিনি ওই
স্টার, হ্যাঁ স্টার, কিন্তু সোহিনী সরকার, আচ্ছা, ওনাকে আমার খুব পছন্দ। বুঝলাম। আর সোহিনী সরকারকে পছন্দ, আর হিরোদের মধ্যে কাউকে পছন্দ না, বাংলায় নাকি বলিউডেও কাউকে? মানে কাউকে পছন্দ না। কাউকে, কারোর অভিনয়ও ভালো লাগে না? অভিনয় আমি আমি সিনেমা টিনেমা দেখা হয় না আমার, আমি দেখিস না? এমনিতে শুধু মানে কারোর পড়াশোনার মধ্যে ছিলি? পার্সোনালিটি, হ্যাঁ পার্সোনালিটি, তারপরে আমি যে ইউটিউবে যে ভিডিও দেখতাম সেখান থেকে দেখে আমার দীপিকা পাডুকোনকে ভালো লেগেছে। সিনেমা হ্যাঁ চেন্নাই এক্সপ্রেস দেখেছি, সে তো বহু যুগ আগে, মানে অনেক তো ছোটবেলায়। এখন তুই এই ছুটির আমার টাইমে, তো টিভিও নেই তো এখন বাড়িতে। তুই ছুটির টাইমে কিছু সিনেমা দেখ, আমি তোকে একটা ভালো সিনেমা বলছি, দেখ পারলে, জানি না কোথায় দেখবি, কোথা থেকে ডাউনলোড করে দেখতে হবে। হ্যাঁ, একটা সিনেমা ইংরেজিতে দেখ, সেটার নাম হচ্ছে দ্য শশাঙ্ক রিডেমশন। এই সিনেমাটা দেখ, খুব ভালো, দ্য শশাঙ্ক রিডেমশন বলে একটা সিনেমা। আমি তো ডেফিনেটলি এটা দেখতে বলবো, ভালো লাগবে এই সিনেমাটা দেখলে। দেখিস এই সিনেমাটা, খুবই ভালো লাগবে। এবং এটা একটা এসকেপের গল্প, মানে যেরকম তুই এসকেপ করলি ফাইনালি নিটের এই হ্যাঁ কঠিন জালটা ভেঙে দিলি, হ্যাঁ। ওরকমই একটা এসকেপের গল্প হচ্ছে শশাঙ্ক রিডেমশন। আমি তো বলবো অবশ্যই এই সিনেমাটা হুম। পাওয়া কঠিন, বাট হুম। সিনেমাটা পারলে একবার দেখ। হুম। যাক, তুই না অনেক খুব ভালো লাগলো আজকে তুই অক্সমে এসছিস, এবং মিষ্টিও নিয়ে এসছে কাকিমা, আমরা মিষ্টি সবাই খাবো। তোর মা, বাবাও তো বললেন যে নেপালে হ্যাঁ, মিষ্টির দোকানে কাজ করেন। হ্যাঁ কাজ করে। বুঝলাম, তার মানে ফিনান্সিয়ালি ইউ আর নট ভেরি স্ট্রং Not প্রথম very থেকে, stable. সেখান থেকে আগে আরো খারাপ ছিল, আগে আরো খারাপ, মানে ছোটবেলাতে। হ্যাঁ। এখন তার সেখান থেকে একটু 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 সচ্ছল হয়েছে। একটু সচ্ছল হয়েছে, মানে বাবা ওই জন্য আসলে ওভার টাইম করে ওখানে নাকি? হ্যাঁ ওখানে মানে 6-7 মাস 8 মাস টানা কাজ করে, হ্যাঁ। ছুটি ফুটি নেয় না, না, তো কোনো সেখান ছুটি নেই। সেখান থেকে যতটা এক্সট্রা টাকা আয় করে তোদেরকে পাঠানো যায়। হ্যাঁ। তো টাফ, তার মানে বাবাও ওখান থেকে তার বাবার রোলটা প্লে করছে হ্যাঁ। যথেষ্ট। বাবা ছোটবেলা থেকেই, মানে যখন বাবা এখানে ছিল 2015-তে আমার বাবা গেছে, তার আগে তো বাবা এখানেই ছিল, তখন আমি 5 উঠেছি, তখন থেকে মানে বাবাই তো ছিল, তখন মা ছিল না। তখনও কি ভাবতিস ডাক্তার হবি? না, আমার ভাবনাটা শুরু হয়েছে আমি যখন 8-এ পড়ি তখন থেকে। তখন তার আগে আমি টিচার হতে চাইতাম। টিচার এখনো টিচার হতে পারিস? এখনো টিচার এই হতে যে চাই। আমি তো তাই করছি। হ্যাঁ, আর ভাবনাটা আমার শুরু 8 থেকে, কেন জানি না হঠাৎ করে আমার মনে হলো যে এই প্রফেশনটাকে আমার পছন্দ হলো প্রথম। বুঝলি। এই পড়ার মধ্যে না, মানে জানিও না যে নিট হ্যাঁ। বলে কিছু হয়, তারপরে জেনেছি। তখন থেকে প্রফেশনটা পছন্দ বলে আমার ওটা মনের মধ্যে ছিল কোথাও। তারপরে 11-12-এ আমি ডিসাইড করলাম যে না, চেষ্টা করি, তখন আপনাদের পেলাম, তারপর এখান থেকেই পড়াশোনা শুরু। আমরাও তোকে পেলাম, এবং তোর এই সাফল্যে, তোর এই রাস্তায় আমরা যে ছিলাম তোর সাথে, এটা আমাদের জন্য অনেক ভালো ব্যাপার, মানে আমাদের জন্য এটা খুব ভাগ্যের ব্যাপার। কারণ আমাদের অক্সিজোম শুরু করার উদ্দেশ্যই এটা ছিল কোথাও না কোথাও, যে সমস্ত জেলার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা হয়তো নিট কিভাবে পড়তে হয়, এনসিআরটির নামটাও জানে না, তারা যে আজও তারা, এবং আজকাল যারা জানেও এনসিআরটির মানে, তারা ভাবে যে এনসিআরটিটাকে শুধু কোনো একজন টিচার এসে শুধু দাগ দিয়ে হ্যাঁ, লাইন বাই লাইন পড়িয়ে হ্যাঁ। দিচ্ছে, সেটাই বোধহয় আবার নিটের পিডিএফ, আন্ডারলাইন হ্যাঁ, পিডিএফ, এগুলো করে কোনো হ্যাঁ, লাভ নেই। লোকে ভাবে ওটাই তো, NCERT তো আত্মস্থ করতে হবে সেইটাই আমাদের অক্সিজমে বরাবর চেষ্টা ছিল যে সেই জায়গাটা অবধি পৌঁছানো যেখানে একটা প্রপার গাইড দেওয়া। এবার তারপরে সবাই যে পাবে তা তো নয়, কিন্তু ওই আর কি অ্যাটলিস্ট জানলো, এবং সেই অরিজিনাল যে প্রিপারেশনটা সেই অবধি তারা নিতে পারলো। এবং সেখানে যেহেতু আমরা বাংলায় বলি এবং ইংরেজিতে লিখি, যেটার কথা তুই বললি, হ্যাঁ, তার জন্য আমরা ইংলিশ মিডিয়ামের অনেক স্টুডেন্টদের বেশি জন্য অসুবিধার নয়, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য অসুবিধা নয়, হ্যাঁ। মোট কথা যে কোনো বাঙালি যারা বাংলা বাঙালি, বোঝে হ্যাঁ, তাদের সবার তার জন্যই ভালো। এটা। যাক, তুই না, আমার খুব ভালো লাগলো। এরপর নিশ্চয়ই তোর সাথে দেখা হবে, কোনো রকম অ্যাডভাইস তোর যদি মনে হয় তাহলে তো আমরা সবসময় রয়েছি। এবং এরপরে নিশ্চয়ই তোকে দেখবো আমরা কিছুদিন পরে, ফার্স্ট ইয়ারের যেদিন তোদের ওরিয়েন্টেশন ডে হবে, সাদা অ্যাপ্রনে অ্যানাটমি ডিসেকশন হলে। অনেক অনেক শুভেচ্ছা। আর তুই যদি আমার কলেজেই জুনিয়র হয়ে যাস তাহলে নিশ্চয়ই আরও দেখা হবে। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা তুহিনা, থ্যাংক ইউ।